এসআইআর প্রক্রিয়ায় এবার ব্লাড রিলেশন সার্টিফিকেট। বাবা মার সঙ্গে সম্পর্ক প্রমাণে ব্লাড রিলেশন সার্টিফিকেট। দক্ষিণ 24 পরগনার মোহনপুর পঞ্চায়েতের দেওয়া এই সার্টিফিকেট। সরাসরি চলে যাব প্রতিনিধির কাছে। যে প্রশ্নটা সবার আগে আসে যে ইআরও যিনি এই সার্টিফিকেট আপলোড করলেন, কি করে আপলোড করলেন এবং বৈধতা নিয়েও তো প্রশ্ন উঠছে। দেখো, একদমই যেখানে জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন রয়েছে এসআইআর প্রক্রিয়ায় কি কি নথি আপলোড করা যাবে, সেখানে কিভাবে একজন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার সংশ্লিষ্ট বিধানসভার তিনি এই ব্লাড রিলেশন সার্টিফিকেট আপলোড করে দিলেন, তিনি কি নিজে আপলোড করেছিলেন নাকি অন্য কাউকে দিয়ে আপলোড করালেন? পাশাপাশি তিনি তো নিজে জানেন যে এসআইআর প্রক্রিয়ায় কতগুলি নথি গ্রহণযোগ্য হবে, তারপরেও এই ধরনের সার্টিফিকেট কি করে আপলোড করেন? কমিশনের কাছে এটাই এখন প্রথম প্রশ্ন এবং ইতিমধ্যেই গোটা বিষয়টি দক্ষিণ 24 পরগনা জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিককে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে এই ব্লাড রিলেশন সার্টিফিকেট এখন কমিশনের চিন্তার ভাঁজ বাড়িয়েছে, কারণ কমিশন বুঝতে চাইছে আসলে কি এই ব্লাড রিলেশন সার্টিফিকেট, যে সার্টিফিকেট দক্ষিণ 24 পরগনা জেলার মোহনপুর গ্রাম পঞ্চায়েত তাদের তরফে ইস্যু করা হচ্ছে। শুধুমাত্র কি একজন বাসিন্দার ক্ষেত্রে বা একটি নির্দিষ্ট ভোটারের ক্ষেত্রে এটা ইস্যু করা হলো নাকি একাধিক ক্ষেত্রে ইস্যু করা হলো? ফলত দক্ষিণ 24 পরগনা জেলার এই বিধানসভার বাকি যাদেরকে শুনানিতে ডাকা হয়েছিল তাদের তরফে এই ধরনের কোনো সার্টিফিকেট আপলোড করা হয়েছে নাকি, সেটাও এখন নির্বাচন কমিশন খতিয়ে দেখছে। তৃতীয়ত, এই ব্লাড রিলেশন সার্টিফিকেট কি সেটা এখন কমিশন জানতে চাইছে। দক্ষিণ 24 পরগনা জেলাশাসককে বলা হয়েছে যে এই ব্লাড রিলেশন সার্টিফিকেট কি সেই সম্পর্কে বিশদে তথ্য দিতে, কারণ এখনো পর্যন্ত যত ডকুমেন্ট আপলোড হয়েছে তার মধ্যে ব্লাড রিলেশন সার্টিফিকেট নামক কোনো ডকুমেন্ট তারা দেখেননি, বা সাম্প্রতিক সময় যারা রাজ্যের যারা অফিসার রয়েছেন, যারা কমিশনে কাজ করছেন, তারাও কেউ বলতে পারছেন না যে এই ব্লাড রিলেশন সার্টিফিকেট কি। ফলত সব মিলিয়ে এখন কমিশনের কাছে এটাই প্রশ্ন যে এই ব্লাড রিলেশন সার্টিফিকেটটি কি, বা ইআরওর তরফে কেনই বা এই সার্টিফিকেট আপলোড করে দেওয়া হলো এসআইআর এর নথি হিসাবে। বেশ, বিজেপি বিধায়কের খোঁজ পেতে নিখোঁজ ডায়েরি। গোঘাটের বিজেপি বিধায়কের খোঁজে পোস্টার। দেখুন, দিনে টর্চ জেলে মিছিল করে বিধায়কের খোঁজ। বিধায়ক বিশ্বনাথ কারকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সরাসরি চলে যাব, শুভদীপ রয়েছে আমার সঙ্গে। শুভদীপের সঙ্গে কথা বলবো। শুভদীপ, যে বিষয়টা জানতে চাইবো তোমার কাছে, যে 2021-এ বিধানসভা ভোট হয়েছে, আবার 2026-এ আর কিছুদিন পর ভোট, আর সেই জায়গায় 5 বছরে একাধিক অভিযোগ রয়েছে বিধায়কের বিরুদ্ধে। ঠিক কি কি অভিযোগ, কেন এভাবে নিখোঁজ পোস্টার পড়লো তার নামে, তার কি বক্তব্য? একেবারেই দেখো তমশ্রী, যে 2021 সালে তিনি নির্বাচিত হয়েছিলেন গোঘাট কেন্দ্র থেকে বিজেপির টিকিটে, এবং তারপর থেকে বারবার অভিযোগ উঠছে যে ওই বিজেপি বিধায়ক এলাকায় থাকেন না। তার গোঘাটের শাওড়া এলাকায় তার বাড়ি হলেও আরামবাগে তিনি স্থায়ীভাবে বসবাস করেন, এবং গত 5 বছরে কোনো কর্মসূচিতে নাকি তাকে দেখা যায় না গোঘাটে। এবং সাধারণ মানুষ যে প্রয়োজনে জনপ্রতিনিধিদের প্রয়োজন হয়, সামান্য সার্টিফিকেট সই করানো থেকে অন্যান্য যে কোনো কাজে বিধায়ককে তারা পান না, বারবার খোঁজ নিতে হয়, অনেক কষ্ট করে সই করাতে হয়। এইসব অভিযোগ কিন্তু গোঘাটের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে তুলছেন, এবং সেই কারণেই গোঘাট থানায় তার বিরুদ্ধে মিসিং ডায়েরি করা হয় যে বিধায়ককে এলাকায় দেখা যায় না। এবং এই কর্মসূচিতে কিন্তু যোগ দিয়েছিলেন গোঘাটের যে স্থানীয় তৃণমূল নেতারা রয়েছেন, তারা এই অভিনব প্রতিবাদ কর্মসূচি চালান। দিনের আলোয় টর্চ জেলে বিধায়ক নিখোঁজ বলে থানা পর্যন্ত তারা মিছিল করে যান। যদিও বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক অভিযোগ তুলছেন যে তৃণমূল দিশেহারা হয়ে গেছে বলেই এই রকম অপপ্রচার চালাচ্ছে। তিনি যথেষ্ট সাধারণ মানুষের পাশে থাকেন এবং সাধারণ মানুষের হয়েই কাজ করেছেন, এবং তৃণমূলের বিভিন্ন তোলাবাজি বন্ধ করেছেন। সেই কারণে তৃণমূল তার বিরুদ্ধে এমন অভিযোগ তুলছেন। আর এই ঘটনায় কিন্তু ভোটের মুখে গোঘাটের রাজনীতিতে কিন্তু সরগরম একটা পরিস্থিতি তৈরি হয়েছে তমশ্রী। ঠিক, রকম কাজে তিনি আমাদের উপকৃত করছেন না, এবং আমরা যে ছেলেদের স্কলারশিপের জন্য এমএলএ সই আমাদের বিশেষভাবে যেটা প্রয়োজন সেটা সই করানোর জন্য ওনাকে আমরা খুঁজছি, কোনো মতেই খুঁজে পাচ্ছি না। তো আমাদের আবেদন একটাই, ওনাকে যাতে আমরা দেখা পাই, সেই কারণে আপনারা যদি ওনাকে আমাদের খুঁজে এনে দেন তাহলে আমরা খুব উপকৃত হব। আমাদের গোঘাটের আপামর নাগরিকের
এমএলএ সাহেব সম্মানীয় মাননীয় মহোদয় বিশ্বনাথ কারককে খুব জরুরি প্রয়োজন দরকার। আমরা বহু খোঁজ করেছি কিন্তু আমরা তাকে খুঁজে পাইনি। তাই আমরা আজকে আইন প্রশাসনের সহযোগিতা নিচ্ছি যে ইমিডিয়েটলি যত দ্রুত সম্ভব একটু খুঁজে নিয়ে এসে সাধারণ মানুষের জন্য যদি মার্কেটে অ্যাভেলেবেল করা যায়, গোঘাটের সাধারণ মানুষ এই হতদরিদ্র যন্ত্রণা থেকে খানিকটা মুক্তি পাবে। জনগণ তো দেখতে পাচ্ছি, জনগণের কাজ করছি আমরা তো প্রতিটা আমরা অঞ্চলে ঘুরে ঘুরে আমরা সার্টিফিকেট দিই, এইটা আমার সুনাম আছে। আজকে সব দিকে তোলাবাজি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, তোলাবাজি থেকে তারা আর ভালো কাটমানি সংগ্রহ করতে পারছে না বলে তারা দিশারা হয়ে গেছে। সেই জন্যই দুনিয়ার ক্রিমিনাল এক হও নাগরিক সমাজের নাম করে এই তৃণমূল কংগ্রেসের লোকেরা তারা মিছিল করছে। ফের গ্রেফতার বাংলাদেশি। ভারত থেকে বাংলাদেশ চোরাপথে যাওয়ার অভিযোগ রয়েছে। ঠিক কি অভিযোগ, কিভাবে গ্রেফতার, দেখাবো বিস্তারিত একটা ছোট্ট বিরতির পর। দেখতে থাকুন দুয়ারে রিপোর্টার। দুয়ারে রিপোর্টারে এবার যে খবরের দিকে নজর রাখবো, ভার্চুয়াল হাজিরা বেলডাঙ্গার অভিযুক্তদের এবং 31 অভিযুক্তের ভার্চুয়াল হাজিরা আজ আদালতে। 19শে ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কেন ভার্চুয়াল হাজিরা বেলডাঙ্গার অভিযুক্তদের 31 জন অভিযুক্তকে কেন ভার্চুয়ালি আদালতে পেশ করা হলো জানবো। আমার সঙ্গে অমিত সরকার রয়েছে। অমিত, দেখো, আজকে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারের তরফে যে রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়েছে সেক্ষেত্রে বলা হচ্ছে সেই রিপোর্টে যেহেতু রাজ্যে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা যেহেতু চলছে সেক্ষেত্রে পুলিশ অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ ওই 31 জন অভিযুক্তকে আদালতে পেশ করার ক্ষেত্রে যে পর্যাপ্ত পুলিশ প্রয়োজন বা যে স্কটের প্রয়োজন সেটা তাদের কাছে এই মুহূর্তে নেই বা প্রোভাইড করতে পারছেন না। এবং এই রিপোর্ট আসার পরই এনআইএর তরফে এনআইএ আদালতে তারা আবেদন করে তাহলে ভার্চুয়াল প্রোডাকশনের নির্দেশ দেওয়া হোক আদালতের তরফে। এবং এনআইএ স্পেশাল কোর্ট 31 জন অভিযুক্তকে ভার্চুয়াল প্রোডাকশনের নির্দেশ দেয়। এরপরই বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে এই 31 জনকে ভার্চুয়াল প্রোডাকশন করা হয় এবং এরপরই এনআইএর তরফে এই 31 জন অভিযুক্তকে জেল কাস্টাডি বা জেল হেফাজতে পাঠানোর জন্য আবেদন করা হয়। এবং ইতিমধ্যে এনআইএর আবেদন মেনেই এনআইএ স্পেশাল কোর্ট এই 31 জনকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিচ্ছে এবং 19 তারিখ পর্যন্ত জুডিশিয়াল কাস্টাডির নির্দেশ দেওয়া হয়েছে। অমিত, আরো একটা বিষয় যে বেলডাঙ্গায় ইউএপিএ তে রুষ্ট সুপ্রিম কোর্ট কোন কারণে ইউএপিএ ধারা দিল এনআইএ, প্রধান বিচারপতির প্রশ্নের মুখে এনআইএ, এই বিষয়টা একটু জানতে চাইবো অমিত। দেখো, এই বেলডাঙ্গার অশান্তির ঘটনায় এনআইএ এফআইআর রুজু করার পরই রাজ্য সরকারের তরফে প্রথমে এসএলটি, পরবর্তী সময় রিট পিটিশন করে তারা এনআইএর ইনভেস্টিগেশনে চ্যালেঞ্জ করে এবং পরবর্তী সময় গতকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ যখন এই মামলা ছিল সেই সময় রাজ্যের তরফে ইউএপিএ নিয়ে কিন্তু আপত্তি তোলা হয়েছে বা ইউএপিএ কেন এনআইএ মামলা করলো সেই জায়গা থেকে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন তাতে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানতে চেয়েছে এনআইএর কাছে যে কোন যুক্তিতে ইউএপিএ ধারা প্রয়োগ করা হলো। এবং তাই নয়, সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে যেহেতু ইউএপিএ ধারাতে তারা এফআইআর করছে কেন এই ইউএপিএ ধারা লাগু প্রয়োগ করতে হলো তা সম্পূর্ণভাবে খামবন্ধ অবস্থাতে রিপোর্ট করে কলকাতা হাইকোর্টকে করতে হবে। কারণ ইতিমধ্যে সুপ্রিম কোর্ট এই মামলাটি কলকাতা হাইকোর্টের কাছে ফেরত পাঠিয়েছে এবং কলকাতা হাইকোর্টের কাছে এনআইএকে রিপোর্ট দিয়ে জানাতে হবে তারা কেন এই বেলডাঙ্গা অশান্তি মামলার ক্ষেত্রে ইউএপিএ ধারা প্রয়োগ করলো। বেশ, প্রথমেই ওনারা এসে বললেন ম্যাটারটা সুপ্রিম কোর্ট থেকে একটা ডাইরেকশন হয়েছে, যে ডাইরেকশনের বেসিসে সুপ্রিম কোর্ট বলেছেন যে ক্যালকাটা হাইকোর্টে ওই পয়েন্টগুলো অ্যাজিটেট করতে। ওই পয়েন্টের মধ্যে কি না ইউএপিএ অ্যাক্ট কেন কিভাবে আসলো তার জন্য, কিন্তু সুপ্রিম কোর্ট কোথাও বলে দিয়েছে বলে আমার জানা নেই। ওনাদেরকে তাদের জন্য 17 তারিখে বলেছেন যে এই অর্ডারটাকে কোর্টে ফাইল করার জন্য, তারপরে কোর্ট বিবেচনা করবেন কিভাবে কি করা যাবে। আমরা জুডিশিয়াল কাস্টাডি প্রেয়ার করেছি, এখন কোর্ট কনক্লুড করবে 17 তারিখ। তাতে যদি সুপ্রিম হাইকোর্ট কনসিডার করেন এনআইএকে যদি বলে এনআইএ ইনভেস্টিগেশন করবে করতে পারে, যদি বলেন না দরকার নেই আমরা স্যাটিসফাইড যা স্টেট করছে করবে। ফের গ্রেফতার বাংলাদেশি। বনগাঁয় গ্রেফতার বাংলাদেশি। ভারত থেকে বাংলাদেশে চোরাপথে যাওয়ার অভিযোগ। বনগাঁর মতিগঞ্জ থেকে বাংলাদেশিকে গ্রেফতার পুলিশে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে অনিরুদ্ধ কীর্তনিয়া রয়েছে। অনিরুদ্ধ, এই যে বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে তার সম্পর্কে কি কি তথ্য পুলিশের কাছে রয়েছে? কেন চোরাপথে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করেছিলেন ওই যুবক এবং ঠিক কি উদ্দেশ্য ছিল?
দেখো তমশ্রী, উত্তর 24 পরগনার বনগাঁ থানার পুলিশ গতকাল গোপন সূত্রে খবর পায় যে বনগাঁ মতিগঞ্জ এলাকায় একজন সন্দেহভাজন ব্যক্তি ঘোরাফেরা করছে। তারপরে পুলিশ তাকে আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে এই ব্যক্তির নাম উতঙ্ক গাইন। তিনি বাংলাদেশের বাসিন্দা, চোরা পথে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল চিকিৎসা করানোর জন্য। এবং যেহেতু আজ বাংলাদেশে নির্বাচন ছিল, গতকাল এই মতিগঞ্জ এলাকায় তাকে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তিনি বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যেই এই মতিগঞ্জ এলাকায় এসেছিল। তারপরেই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং আজ তাকে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বনগাঁ থানার পুলিশ। বেশ।